দাদা, জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে মানুষের ভালো থাকা সম্ভব নয়। কিছু ঘটনা যা মানুষকে অনেক কিছুই বিশ্বাস করতে বাধ্য করায়। হাই, আমি রমেশ। যদিও এটা আমার ছদ্মনাম, আমার জীবনে ঘটে যাওয়া এমন একটি ঘটনা যেটা কিনা আমার জীবন বদলে দিয়েছে। আমার বাড়ি বর্ধমানের মায়াপুরে, কিন্তু আমার পড়াশোনার জন্য কলকাতায় থাকতে হয়। আমি সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। ঘটনাটি ঘটে 2008 সালের ডিসেম্বর মাসের দিকে। হঠাৎ মার শরীর খারাপের জন্য বাড়িতে আসতে হয়। আমার বাড়ি বর্ধমানের একটি ছোট্ট গ্রামে। কলকাতা থেকে বর্ধমান আসতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টার মতো। তাই আগের দিন তৎকালীন ট্রেনের টিকিট কাটতে যাই এক দাদার কাছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টিকিটটা পাই না। এই কারণে গাড়িতে আসতে হবে ভেবে আমার সমস্ত দরকারি জিনিসপত্র ব্যাগে গুছিয়ে রাখলাম। তারপর সন্ধ্যা 5টায় বাসের সিটে গিয়ে বসতেই দেখি অত বড় বাসে আমরা 3 জন ছাড়া আর কেউ নেই। মানে আমি, ড্রাইভার আর কন্ট্রাক্টর ছাড়া। আমি কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলাম, ও কাকু, এ বাস যাবে তো? কাউকে দেখছি না যে, নাকি আমি ভুল বাসে উঠে পড়লাম? কন্ট্রাক্টর কাকু কিছুক্ষণ চুপ করে থাকার পর ভারী গলায় বলে উঠল, জি বাবু, যাবে। আপনি সিটে বসে থাকুন, আর কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে। আপনি চাপ নিচ্ছেন কেন? তার 5 মিনিট পর বাস ছাড়ল। তখনও আমরা 3 জন ছাড়া বাসে আর কেউ নেই। আমি সিটে হেলান দিয়ে বসেছিলাম। অনেকক্ষণ বসে থাকায় চোখটা যে কখন লেগে এসেছিল একটুও বুঝতে পারিনি। বাসটা কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে জোরে ব্রেক কষে থেমে যায়। কি হলো কিছুই বুঝতে পারলাম না। বাস থেকে কন্ট্রাক্টর নেমে বলল, চাকা পাংচার হয়ে গেছে সাহেব। আমি জানালা দিয়ে মাথা বের করে দেখি একটা ঘন জঙ্গলের মাঝ বরাবর বাসটি দাঁড়িয়ে আছে। সামনে পেছনে শুধু ঘন জঙ্গলে ভরা। ড্রাইভার কিছু না বলতেই কোথা থেকে এক বয়স্ক লোক এসে বলে, আপনারা কি কোনো মেকারকে খুঁজছেন বাবু? এই জঙ্গলে লোকটাকে দেখে আমি একটু অবাক হই। তার ওপর নাকি মেকার। লোকটির হাতে তেমন কিছুই দেখছি না, শুধু একটি হাতুড়ি, একটি রেঞ্জ আর একটি লাঠি ছাড়া। কিছুক্ষণের মধ্যেই বাসের চাকাটা ঠিক হয়ে গেল, আর সেই লোকটিও গাড়িতে উঠে আমার পাশের সিটে এসে বসল। লোকটির মুখটা চাদর দিয়ে ঢাকা ছিল, আর গা থেকে একটু গন্ধ বের হচ্ছিল। আমি বললাম, একটু সরে বসেন তো। চাদরে ঢাকা লোকটি আমার দিকে তাকিয়ে শুধু মিচকে মিচকে হাসছিল, আর চোখের চাহনিটাও এমন যেন কিছু বলতে চাইছে। তারপর আমি ইতস্ত হতে হতেই গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, মানে বর্ধমান। বাস থেকে নেমে দেখি বাসটি 25 মিনিট দেরি করার কারণে বর্ধমান থেকে যে বাসটা আমার গ্রাম মায়াপুরে যায়, সেই বাসটা চলে গেছে। কারণ বাসটার সময় ছিল 8টা। কিছু ভেবে না পেয়ে ব্যাগটা নিয়ে একটা সোলার ল্যাম্পের নিচে বসে আছি। কারণ তখন লাইন বাস বা অন্য কোনো গাড়ি ছিল না। তখন খুব চিন্তা হচ্ছিল, এদিকে কোনো গাড়ি পাচ্ছি না, আর বাড়িতে মা অসুস্থ। কি জানি বাড়িতে কি হচ্ছে। চোখটা একটু কচলিয়ে বাম দিকে তাকাতেই দেখি একটা চায়ের ছোট দোকান। আমি দোকানটার সামনে গেলাম আর বললাম, দাদা, চা পাওয়া যাবে? দোকানদার বলল, হ্যাঁ বাবু, আপনি বসুন। আমি বাঁশের মাচাটির ওপরে বসলাম। দোকানদার বলল, কি চা খাবেন বাবু, লাল চা না দুধ চা? আমি বললাম, লাল চাই দাও, কিন্তু চিনি একটু কম দেবে। 2 মিনিট পর চা এসে গেল। আমি দোকানদারটাকে বললাম, এত রাত পর্যন্ত দোকানদার খুলে রেখেছ, বাড়িতে যাবে না? তখন রাত প্রায় 10:30। দোকানদারটা বলল, না বাবু, আমরা গরিব মানুষদের কি বাড়ি বা কি ঘর, আমাদের এটাই বাড়ি বাবু। এভাবে কিছুক্ষণ কথাবার্তা চলতে থাকে। তারপর চা শেষ না হতেই মনে হলো দূর থেকে একটা গাড়ি আসছে, কিন্তু ঠিকভাবে কিছু বোঝা যাচ্ছিল না ওটা গাড়ি না মোটরসাইকেল। কারণ
গাড়িটাতে একটা মাত্র লাইট জ্বলছিল। আমি পুরো চাটা শেষ না করেই চায়ের টাকার দিয়ে গাড়িটাকে থামানোর জন্য হাত দেখালাম। তারপর অটো গাড়িটা আমার থেকে 7 হাত দূরে গিয়ে দাঁড়ালো আর হাত দিয়ে ইশারা করলাম। আমি সামনে যেতেই দোকানদারটা বলে উঠল, সাবধানে যাবেন বাবু, জায়গাটা ভালো না। আমি লোকটির কথায় কান না দিয়ে গাড়িটির সামনে গিয়ে দেখি সেই বাসের চাকা সারানোর মেকারটি। আমি বললাম, আপনি গাড়ি চালান? লোকটি বলল, হ্যাঁ। আপনি কোথায় যাবেন? আমি বললাম, এই বটতলায়। কিন্তু ভাড়া কত? ভাড়া যাই হোক একটা হবেই, আপনি আগে গাড়িতে উঠে বসুন। আর গাড়িটা ছিল অটো গাড়ি। আমি আমার ব্যাগটা নিয়ে অটোর পিছনের সিটে বসলাম। তারপর আমি লোকটিকে বললাম, দাদু, তুমি কিছুক্ষণ আগে বাসটির চাকা সারালে না? লোকটি বলে উঠল, কই না তো, আমি তো সারাদিন অটোই চালাই। তুমি কোন বাসের কথা বলছো? আমি মনে মনে ভাবলাম, কি জানি অন্য কোনো লোক হবে হয়তো। তারপর অটোটা স্টার্ট করলো। সামনে কিছু দূর যাওয়ার পর অটোটা একটি জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। আমি বললাম, এটা কোন রাস্তায় নিয়ে যাচ্ছ? এটা তো আমার গ্রামের রাস্তা না। লোকটি বলল, তুমি মায়াপুরে যাবে তো? আমি বললাম, হ্যাঁ। তাহলে চুপ করে বসে থাকুন, এটা আপনার গ্রামের শর্টকাট রাস্তা। আমি বুঝতে পারছিলাম না যে লোকটি কিভাবে জানতে পারল আমার গ্রামের নাম মায়াপুর, কারণ লোকটিকে আমি এই বিষয়ে কিছুই বলিনি। তারপর বেশি কিছু না ভেবে আমি অটোর সিটের পিছনে বসে পড়লাম। আর লোকটি অটোর আয়নাটির দিকে তাকিয়ে আমার দিকে দেখছিল। আমি বললাম, সামনে দেখে গাড়িটা চালান, নয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। লোকটি কিছুই বলল না। আর কিছুক্ষণ পরেই একটি নির্জন জায়গায় অটোটা দাঁড় করালো। আমি বললাম, এটা আবার কোন জায়গা? এখানে কেন দাঁড়া করালেন? লোকটি বলল, এখান থেকে কিছু দূর গেলেই তোমার গ্রাম পেয়ে যাবে। আমি বললাম, না, কোথাও ভুল হচ্ছে, আমি এই জায়গায় কখনো আসিনি। লোকটি বলল, আপনার গ্রামের কেউ যেতে চাইলে আমি এই জায়গায় নামাই বাবু, এখান থেকে আপনার গ্রাম বেশি দূরে না। আমি বলি, কিন্তু আমি তো এখানকার কিছুই চিনি না, আমি কিভাবে আমার গ্রামে যাব? লোকটি বলল, ওটা দেখতে পাচ্ছ, ওইটা পার হয়ে কিছু দূর গেলেই তোমার গ্রাম পেয়ে যাবে। আমি মনে মনে ভাবলাম, লোকটি যখন এত করে বলছে তাহলে হয়তো ঠিক বলছে। আমি পকেট থেকে টাকাটা বের করতেই লোকটি বলে উঠল, না বাবু, ভাড়া দিতে হবে না, আপনি যান, দেরি হয়ে যাচ্ছে। এর থেকে বেশি দেরি করলে কোনো বিপদ হতে পারে। আমি বললাম, বিপদ? কিসের বিপদ? লোকটি মুচকি হেসে বলল, আজকে শনিবার, তার উপর অমাবস্যার রাত। আমি বললাম, কেন, কি হয়েছে? লোকটি বলল, তুমি যাও, গেলেই বুঝতে পারবে। কথাটা শুনে আমার একটু ভয় ভয় লাগলো। তারপর অটো থেকে নেমে জঙ্গলের দিকে এগোতে থাকি। তখন রাত প্রায় 1:30। তার উপর মোবাইলের টর্চটা চালাতে গিয়ে দেখি মোবাইলে শুধুমাত্র 1% চার্জ হয়ে আছে। আমি ভাবলাম, যদি এখন আমি মোবাইলের টর্চটা চালাই তাহলে কোনো জরুরি কল আসলে তার ধরতে পারবো না। এই কারণে টর্চটা না জ্বালিয়ে অন্ধকারের মধ্য দিয়ে হাঁটতে থাকি। কিছুক্ষণ হাঁটার পর বুঝতে পারি আমার ব্যাগটা অটোর পিছনেই ফেলে এসেছি। ব্যাগের মধ্যে আমার মায়ের জরুরি কিছু ওষুধ আছে। কিছু ভেবে না পেয়ে সেখানটায় গিয়ে দেখি অটোটা ওখানে নেই। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরেও অটোর সন্ধান না পেয়ে আবার গ্রামের উদ্দেশ্যে সেই জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে থাকি। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে কি যেন আমার সামনে দিয়ে দৌড়ে গেল। তখন আমার শরীরের সব লোম শিউরে উঠল। আমার হৃৎপিণ্ড তখন এত জোরে ধকধক করছিল যেন আমার কিছুক্ষণের মধ্যে হৃৎপিণ্ডটা বাইরে চলে আসবে। আর আমার জামা কাপড় পুরো ঘামে ভিজে গিয়েছিল। তখন আমি কিছু ভেবে না পেয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় লাগাই। এইভাবে কিছুক্ষণ দৌড়ানোর পর শরীরটা যেন নিস্তেজ হয়ে আসছিল। তখন ভাবছিলাম, একটু জল পেলে খুব ভালো হতো। এটা ভাবতেই দেখি আমার সামনে অটোতে ফেলে আসা ব্যাগটি। আমি কিছু ভেবে পাচ্ছিলাম না যে এই ব্যাগটা এখানে কিভাবে আসলো। তারপর মাটি থেকে ব্যাগটা ভয়ে ভয়ে উঠালাম।
আর দেখলাম এটা আমার ওই ব্যাগটাই তো। তারপর ব্যাগ থেকে একটা জলের বোতল বের করে জল খেলাম। তখন রাত প্রায় 3:30। তারপর আবার হাঁটতে থাকি। তার 10 মিনিট হাঁটার পর সেই ভয়ঙ্কর আর অভিশপ্ত জঙ্গলটা থেকে মুক্তি পাই। সেই জঙ্গলটা পার করতে করতে আমার প্রায় 5:30 বেজে গেল। ততক্ষণে ভোর হয়ে গেছিল। চারিপাশটা আবছা আবছা বোঝা যাচ্ছে। সেই অল্প আলোতে দেখতে পেলাম জঙ্গলটার পরে একটা ফাঁকা লম্বা মাঠ। আমি কিছু বুঝতে পারছিলাম না যে আমাকে কোন দিকে যেতে হবে। তারপর কিছু বুঝতে না পারায় আবারও সেই মেন রাস্তায় চলে গেলাম, যেখানে অটোটা আমাকে নিয়ে এসেছিল। তারপর হাঁটতে হাঁটতে পরতলার মোড়ে গিয়ে পৌঁছাই। আর দেরি না করে গ্রামের উদ্দেশ্যে হাঁটা দিলাম। 15 মিনিট হাঁটার পরেই গ্রামে পৌঁছে গেলাম। গ্রামে এসে আমার বাড়ির সামনে যেতেই দেখি কতগুলো লোক আমার বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে। আমি কিছু বুঝতে পারছি না। তারপর ভিড় ঠেলে ভিতরে ঢুকে দেখি কে যেন মারা গেছে আমার বাড়ির। আমি ভাবলাম মনে হয় 90 বছর বয়সী আমার দাদু মারা গেছে। লাশটিকে বাড়ির সামনে সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। আমি দাদুর লাশ মনে করে সামনে গিয়ে সাদা কাপড়টা সরাতেই যেটা দেখলাম, সেটা দেখার পর আমার মাথার ওপরে যেন আকাশ ভেঙে পড়ল। মুখ থেকে সাদা কাপড়টা সরাতেই দেখি লাশটা আর কারো না, লাশটা আমার মায়ের। দাদা দৃশ্যটি দেখে আমার হাত পা কাঁপতে শুরু করে। তারপর চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার এমন কান্না দেখে গ্রামের কাকিমারা আমাকে সান্ত্বনা দিতে লাগলো। বলল, কাঁদিস না বাবা, তোর মা মারা গেছে তো কি হয়েছে, আমরা তো আছি। সেই সান্ত্বনা শুনে আমার একটুও কান্না থামেনি। তার কিছুক্ষণের মধ্যেই মায়ের মারা যাবার কথা শুনে সমস্ত আত্মীয় স্বজন আমার বাড়িতে চলে আসে। আর এইদিকে মায়ের লাশটিকে শ্মশানে নিয়ে যাবার জন্য বাঁশের খাটিয়া বানানো হচ্ছিল। তখন মনে হচ্ছিল আমার বেঁচে থেকে আর কোনো লাভ নেই। যে ছেলে তার মায়ের জন্য ঠিক সময়ে ওষুধ আনতে পারে না, সেই ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারপর বিকেলের পরপরই মায়ের লাশটিকে বাঁশের খাটিয়ায় উঠানো হলো। বাবা তখনও বাড়ির উঠানে মাথা নিচু করে চুপচাপ বসেছিল। এমনভাবে বসেছিল যেন মনে হচ্ছিল বাবার জন্য সময়টা থমকে দাঁড়িয়ে আছে। তারপর গ্রামের সকলে লাশটিকে খাটিয়ায় উঠিয়ে বলল, পলহরি হরিবোল, পলহরি হরিবোল। বলতে বলতে শ্মশানের দিকে নিয়ে যেতে থাকে। ততক্ষণে একটু সন্ধ্যা লেগে গিয়েছিল আর বৃষ্টি হচ্ছিল, রিমঝিম বৃষ্টি। গ্রামের একটি কাকু আমাকে বলল, 1 জারিকেন তেল নিয়ে আয় বাবা, নয়তো তোর মায়ের লাশটা পুড়বে না। তারপর আমি কাঁদতে কাঁদতে কাকুর দোকান থেকে কেরোসিন নিয়ে আসি। তারপর মায়ের লাশটিকে চিতার উপরে শুইয়ে দিয়ে তার উপরে ঘুঁটো সাজিয়ে দেয়। তারপর জেঠু বলে, নে বাবা, এবার তোর মায়ের মুখে আগুন দে। মুখে আগুন দেওয়ার আগে কাঁধে করে 1 কলসি জল মায়ের লাশের চারিদিকে 3 পাক কলসি ঘুরিয়ে পেছন দিকে ঠেলে দিলাম। তারপর মশালটা দিয়ে মায়ের মুখে আগুন দেওয়ার সময় যেন মনে হচ্ছিল মায়ের হাতটা নড়ে উঠল। তারপর আমি চিৎকার করে বললাম, মা এখনো মরেনি, মা এখনো বেঁচে আছে, মা বেঁচে আছে। এটা শুনে গ্রামের এক দাদা বলল, পাগলামি করিস না ভাই, তোর মা আর এই পৃথিবীতে নেই রে, তাড়াতাড়ি তোর মায়ের মুখে আগুনটা দে। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও মায়ের মুখে আগুনটা দিতে হলো, কিন্তু আগুন দিলেও তা কিছুতেই জ্বলছিল না। তারপর গ্রামের এক কাকু বলল, নিপেন, কেরোসিনটা দে তো। কেরোসিন ঢেলে দেওয়ার পরেও লাশটা ঠিকঠাক করে পুড়ছিল না। এইভাবে 3 ঘন্টা ধরে কোনো রকমে লাশটি পুড়ল। তারপর সবাই যখন বাড়ি ফেরার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তখন আমার মনে হলো মা আমাকে ডাকছে, খোকা কোথায় যাচ্ছিস খোকা? পেছন ঘুরে তাকিয়ে দেখি কেউ নেই। বাড়ি ফিরে আসার পর আমার মাথাটা যেন ফেটে যাচ্ছে আর গা দিয়ে আগুনের মতো তাপ বের হচ্ছে। বাবা গায়ে হাত দিয়ে বলল, তোর তো খুব জ্বর। তারপর বাবা সারা রাত জলপট্টি করে দিল।
কিন্তু তবুও সকালে জ্বরটা সারেনি। সকালে বাবা গ্রামের পাশের হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল থেকে ওষুধ খাওয়ার পরেও জ্বর সারে না। তখন গ্রামের এক কাকিমা বলল, দাদা, ওকে কোনো ওঝার কাছে নিয়ে যাও। আমি যেতে না চাইলেও বাবা জোর করে নিয়ে যায় একটা ওঝার কাছে। ওঝার বাড়িতে গিয়ে দেখি আমার আগে আরও অনেকে এসেছে। 1.5 ঘন্টা পর আমি লাইন পেলাম। ওঝা আমার দিকে তাকাতেই বলে উঠল, তুমি অমাবস্যার রাতে কোথায় গিয়েছিলে? আমি বললাম, হ্যাঁ মানে, কিন্তু আপনি কিভাবে জানলেন? ওঝাটি হেসে বলল, তুমি যেই জঙ্গলে গিয়েছিলে সেই জঙ্গলটা মোটেও ভালো না। তারপর হাতে একটু জল নিয়ে মুখে কি যেন বিড়বিড় করে বলে আমার গায়ে ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে মনে হলো কেউ যেন গরম তেল আমার গায়ের উপর ছিটালো। তার কিছুক্ষণ পরেই মনে হলো আমার শরীর থেকে কি যেন বেরিয়ে গেল, আর শরীরটা অনেক হালকা লাগছিল। তারপর ওঝাটা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুই তো ভালো জিনিসকেই নিজের শরীরে থাকতে দিয়েছিলিস। আমি বললাম, আমি আবার কাকে আমার শরীরে থাকতে দিব? আর শরীরে কাউকে থাকতে দেওয়া যায় নাকি? ওঝা বলল, তুই ওসব বুঝতে পারবি না। তারপর একটা তাবিজ আমার কোমরে বেঁধে দিল আর সঙ্গে এক ঘটিতে জল দিল। বলল, রাতে শোয়ার আগে এই জল খেয়ে ঘুমাতে, আর কেউ যদি তোকে ডাকে তাহলে কোনো রকমভাবেই সাড়া না দিতে এবং বাড়ির বাইরে না যেতে। এ সমস্ত শোনার পর ওঝার বাড়ি থেকে বের হতেই কে যেন নাকের সুরে বলে উঠল, আর কতদিন এভাবে থাকবি? একদিন তোকে তো নিয়েই যাব। চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু ওঝার বাড়ির সামনে যে লাইনটিতে এতক্ষণ দাঁড়িয়েছিলাম সেই লাইনটির ভেতর থেকে একটা অদ্ভুত চেহারার লোক শুধু আমার দিকে তাকিয়েছিল। এরপর থেকে আমি একা একা আর কোথাও বের হই না। আর আপনাদেরকেও বলবো, আপনারা কেউ একা একা রাত্রিবেলা বের হবেন না। কি জানি আপনারাও আমার মতো এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন। এতেই অপরিচিত শ্রোতা। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমরা যে কোনো একটিতে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।